এক দেশ এক নির্বাচন কি চালু হতে চলেছে ভারতবর্ষে? গত বছর ২রা সেপ্টেম্বর কেন্দ্র সরকার এক দেশ এক নির্বাচনের সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। এই কমিটি ভারতের নির্বাচন কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করার পর প্রস্তাব পেশ করে, সুপারিশ করে। চলতি বছর 18ই সেপ্টেম্বর কমিটির সুপারিশ অনুমোদন করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এখন সংসদের শীতকালীন অধিবেশনে বিষয়টি বিল আকারে পেশ করা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিরোধী দলগুলো শুরু থেকে এই প্রস্তাবের বিরোধিতা করে আসছে। দেশে এই ব্যবস্থা চালু করতে গেলে সাংবিধানিক সংশোধনের প্রয়োজন। লোকসভায় সংবিধান সংশোধনীর জন্য ৩৬২ জন সদস্যের অনুমোদন প্রয়োজন, অথচ এনডিএর সদস্য মাত্র ২৯৩। তাই ইতিমধ্যে বিলের বিরুদ্ধে সমর্থন জোগাড় করতে আসরে নেমেছে কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল। আসলে লোকসভা ও রাজ্য বিধানসভার নির্বাচন একসাথে হওয়া আমাদের দেশে কিন্তু নতুন কিছু নয়। ১৯৫২ সাল, ১৯৫৭, ১৯৬২ এবং ১৯৬৭ সালে এই দেশে লোকসভা ও রাজ্যসভা বিধানসভার নির্বাচন একসাথে হয়েছে। তাহলে কেন সেই পদ্ধতিগুলো ভাঙা হয়েছিল? এখন কেন মোদী সরকার এই প্রস্তাব কার্যকর করতে চাইছে? বিরোধীরা বা কেন এই প্রস্তাবের বিরোধিতা করছে? এক দেশ এক নির্বাচন হলে দেশের কি লাভ হবে, দেশবাসীর কি লাভ হবে, আর রাজনৈতিক দলগুলোরই বা কি লাভ হবে? চলুন আজ সেই বিষয়ে একটু গভীরে আলোচনা করা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ এক দেশ এক নির্বাচন নিয়ে একটি বিশেষ টক শোতে আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট শিক্ষাবিদ। রয়েছেন রাজ্যের সাংবাদিক তথা শিক্ষাবিদ মণিময় রায় এবং প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়। নমস্কার। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। মণিময়দা, প্রথমে আপনার কাছে আসি। এক দেশ এক নির্বাচন নিয়ে ১৯৮৩ সালে নির্বাচন কমিশন সুপারিশ করেছিল, কিন্তু তৎকালীন সরকার আমল দেয়নি। ২০১৪ সালে আবার বিষয় নিয়ে কেন্দ্র সরকার উদ্যোগী হয় এবং ২০১৮ সালে ল কমিশন জানায় যে এই নিয়ম চালু করতে গেলে সংবিধানের কমপক্ষে 5টি ধারা পরিবর্তন করতে হবে। এখন ২০২৩-এ কেন্দ্র সরকার আবার উদ্যোগ নিয়েছে এবং ২রা সেপ্টেম্বর একটি কমিটি গঠন করা হয়েছে। এখন কথা হচ্ছে যে ভারতবর্ষে এক দেশ এক নির্বাচন হওয়া উচিত কিনা তা বুঝতে গেলে আগে বুঝতে হবে এক দেশ এক নির্বাচন ঠিক কি। যদি আমাদের একটু বলেন, দর্শক বন্ধুদের একটু বলেন। আমাদের কাছের এবং দূরের সমস্ত দর্শকদের আজকের এই সন্ধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে আপনাদের স্বাগত জানাই। এবং ভ্যানগার্ড সবসময় কারেন্ট টপিক্সের ওপরই আলোচনা করে, তাদেরও কৃতজ্ঞতা জানাই। তবে প্রস্তুতির কথা যদি বলি, আমি ব্যক্তিগতভাবে নিজেই প্রস্তুত ছিলাম না এই ধরনের একটা ক্যাবিনেট সিদ্ধান্ত চলে আসবে। কেন বলছি যে সত্যি কথা বলতে কি, ক্যাবিনেট যেদিন থাকে তাদের আমাদের কিছু কিছু তথ্য আমাদের কাছে আসে। আমি ব্যক্তিগতভাবে এই ক্যাবিনেটের সিদ্ধান্ত কি হতে পারে বা কি প্রস্তাব আসতে পারে, আমার ধারণা ছিল যে ত্রিপুরা রাজ্যের এই হ্যাবক হয়ে যাওয়ার পরে, এই বন্যার হ্যাবক হয়ে যাওয়ার পরে প্রায় 18,000 কোটি টাকার মতো লস এবং ভয়ঙ্কর, আমি নিজে বেশ কয়েকটা ত্রাণে গিয়েছি, ভয়ঙ্কর অবস্থা সবাই মানে। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি ভেবেছিলাম যে ক্যাবিনেটে হয়তো ত্রিপুরার জন্য কিছু প্যাকেজ ডিক্লেয়ার হবে। তো আমাদের ধারণা ছিল, আমার তো ধারণা আছেও যে প্রায় 18,000 কোটি টাকা ত্রিপুরা রাজ্যের এই মুহূর্তে লসের পরিমাণ আরও বাড়তে পারে প্রশাসনের কাছে যে তথ্য আছে। তো দেখলাম যে না, 18,626 পাতার একটা রিপোর্ট জমা করেছেন কোবিন্দ, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি। সত্যি কথা বলতে কি যে মানে এটা ক্যাবিনেটে পাস হবে এবং ক্যাবিনেট এটা নিয়ে আলোচনা করবে, এটা নিয়েই ভারতবর্ষতে আলোচনা হবে, এটা আমার মাথায় আসেনি। তারপরে আস্তে আস্তে যখন বুঝতে
পারলাম যে না, এটাই বোধহয় ভারতবর্ষের এখন বড় সমস্যা রাম মন্দির হয়ে যাওয়ার পরে, এটাই বোধহয় সমস্যা সবচেয়ে বড় ছিল, সেই জন্যই ক্যাবিনেট এনেছে যে ভারতবর্ষে বোধহয় এছাড়া আর কোনো সমস্যা আপাতত নেই, এটা নিয়ে কথাবার্তা বললেই বোধহয় চলবে। তো স্বাভাবিকভাবেই এই যে জায়গাটার আপনি যে প্রশ্নটা রেখেছেন, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলি যে প্রস্তাবটা এসছে, প্রস্তাবে একসঙ্গে সব ভোট হওয়া সম্ভব না, হবেও না, পারবেও না। কেন পারবে না? এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা দর্শক বন্ধুদের বোঝাতে চাইছি যে অনেকেই দেখছেন আমাদের সঙ্গে রয়েছেন, এক দেশ এক নির্বাচন আমরা বলছি, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এখন আমরা যদি একটু বিস্তারিত প্রথমে একটু শুরুতে বলি যে এক দেশ এক নির্বাচন আমরা বলতে যা বুঝি যে সারা দেশে একসঙ্গে নির্বাচন হবে, এটা সবাই হয়তো বুঝতে পারছে। কিন্তু এই যে উচ্চ পর্যায়ে যে কমিটি কি সুপারিশ করেছে? কমিটি সুপারিশ করেছে যে লোকসভা এবং রাজ্যসভার ভোট তো একসঙ্গে হবেই, তার সঙ্গে তার 90 দিনের মধ্যে সিভিক বডির যে ইলেকশনগুলো রয়েছে 100 দিনের মধ্যে, হ্যাঁ 100 দিনের মধ্যে হবে, সেগুলো করে নিতে হবে। কি পদ্ধতি, কিভাবে করবেন তার কোনো তারা গাইডলাইন দিতে পারেননি। তবে এই 18,626 পাতার রিপোর্ট, তো এটা পড়তে সময় লাগবে, ব্যাখ্যা করতে সময় লাগবে, এরপরে তো মানুষের কাছে যেতে হবে। একটা কমিটি করেছে সম্ভবত রাজনাথ সিং চেয়ারম্যান, তাকে সামনে রেখে একটা কমিটি করা হয়েছে, ওনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের সঙ্গে কথাবার্তা বলার সিদ্ধান্ত নেবে। এটা একেবারে মানে প্রাথমিক একটা বিষয়, এবং আমার মনে হচ্ছে যে এটা একটা মানে পলিটিক্যাল সিদ্ধান্ত ছিল ক্ষমতাসীন দলের, তার পরিপ্রেক্ষিতেই এটা নিয়ে আসা, এবং 370 ধারাই বলুন বা আরও কয়েকটা সিদ্ধান্তর কথাই বলুন, এই সমস্ত সব পলিটিক্যাল সিদ্ধান্তই আনার কথা, এবং এটা সেই জন্যই এনেছে। সেই ক্ষেত্রে এই পলিটিক্যাল সিদ্ধান্তগুলি যদি পলিটিক্যাল সিদ্ধান্ত হয়, সেই পলিটিক্যাল সিদ্ধান্তগুলি আমি অনেক দিন আগে আপনাদের এখানে আলোচনার প্রসঙ্গও বলেছিলাম, এই সমস্ত পলিটিক্যাল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রাক্তন রাষ্ট্রপতিদের ইনভলভ না করলেই ভালো। আমাদের ভারতবর্ষ তো না করলেই ভালো, এখন হয়তো উপায় ছিল না তাই করেছেন। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে 2011 সালের পরে কিন্তু কোনো সেন্সাস নেই। এই প্রশ্নগুলি এই মানে 18,626 পাতায় আছে কিনা আমি জানি না, আমার পড়ার সুযোগ হয়নি। তো 2011 সালের পরে কোনো সেন্সাস নেই। এই সেন্সাস হয়ে যাওয়ার পরে আমাদের লোকসভার আসনের পরিমাণ গিয়ে কোথায় দাঁড়াবে? লোকসভার যা বর্তমান চেহারা তাতে তো 800-র উপরে হয়ে যাওয়ার কথা, এবং এর পরিপ্রেক্ষিতে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টগুলি আসতে হবে, সেই অ্যামেন্ডমেন্টগুলি হবে কিনা, এই এতগুলি বিষয় এটার ভেতরে ইনভলভড হয়ে আছে। তার আগে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় আছে ভারতবর্ষে, আমরা সেই বিষয়গুলোতে আসি। ভারতবর্ষে কি কি বিষয় আছে, কেন এই মুহূর্তে এক দেশ এক নির্বাচনকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেই পলিটিক্যাল দিকটা আমরা অবশ্যই একটু আলোচনা করব। আপনি কি দেখছেন, আপনারা কি মনে করছেন? আমাদের সঙ্গে সঞ্জয় বাবু রয়েছেন। সঞ্জয় স্যার, এই যে আপনার কি মনে হয় যে এই মুহূর্তে আমাদের যদি সোজাসুজিভাবে বুঝতে যাই আমরা এক দেশ এক নির্বাচন, বেসিক্যালি যতটুকু আমরা বুঝতে পারছি তাই কি, না তার পেছনেও কিছু আছে, যে একসঙ্গে লোকসভা আর বিধানসভার ভোট হবে এবং 100 দিনের মধ্যে সিভিক বডি অর্থাৎ পঞ্চায়েতের ভোট কিংবা মিউনিসিপ্যালিটি ভোট, এডিসি ভোট, এগুলো সবগুলো একসঙ্গে হয়ে যেতে হবে? নমস্কার। তো আপনি তো প্রথম পার্টে অনেকটাই ব্যাখ্যা করে এসেছেন। তো এক দেশ এক নির্বাচন, তো বেসিক্যালি ইন্ডিয়া ইজ নট আনওয়্যার অফ দিস টার্ম। ভারতবর্ষে এটা প্রচলিত ছিল এক দেশ, এটা আপনিও বলেছেন 1952, 57, 62, 67। 67-এর পরবর্তী সময়ে ভারতবর্ষে অনেক জায়গায় দেখা গিয়েছে অনেক রাজ্য সরকারকে ছাঁটাই করে দেওয়া হয়েছিল, প্রমালগেশন অফ প্রেসিডেন্সিয়াল রুল হয়েছিল, বা রাজনৈতিক একটা অস্থিরতা হয়েছিল। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যে নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা যাওয়ার জন্য ওই এক দেশ এক নির্বাচনটা হয়নি। বিধানসভা এবং লোকসভা নির্বাচন সম্পর্কে কিন্তু ভারতীয় জনগণ অলরেডি অবহিত, যারা আমাদের মতো যারা, বা আমরাও বেসিক্যালি উই আর এট দ্যাট টাইম উই ডিডন্ট কাস্ট দ্য ভোট, ঠিক আছে, আমাদের তখন ফ্র্যাঞ্চাইজ হয়নি, বয়স হয়নি, কিন্তু একটা অংশের জনগণ তো সেটা দেখেছে, ঠিক আছে। এখন নতুন যেটা, সেটা এই এইখানের যেটা নাকি বিশেষত্ব, সেটা হলো এই যেটা নাকি এই গভর্নমেন্ট প্রপোজ করেছে, যে ক্যাবিনেট যেটা প্রপোজ, সেটার মধ্যে হলো ওই যে সিভিক বডিগুলিও 100 দিনের মধ্যে নির্বাচনটা করে নিতে হবে। দিস ইজ বেসিক্যালি নিউ অ্যাডেন্ডাম, আর কিছু না।
কিন্তু এক দেশ এক নির্বাচন, যেটা বিধানসভা এবং লোকসভা নির্বাচন একসঙ্গে হবে, এটা ভারতবর্ষে ছিল, চলে আসছে, এটা দীর্ঘদিন ছিল। এটা যে কোনো কারণে হোক, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের জন্য এটা মাঝখানে কদিন অচল ছিল। কিন্তু নতুনত্ব হচ্ছে মানে ওই একই পরিকাঠামো, অস্থায়ী পরিকাঠামোর মধ্যে 100 দিনের মধ্যে সিভিক বডি ইলেকশন করে নেওয়া যায়। এখন ব্যাপার হলো কি, আর এই যে এক দেশ এক নির্বাচন, এটা হঠাৎ করে আজকের শুধু ইতিহাস না। আমরা যদি বেসিক্যালি, দিস ইজ ডেফিনেটলি এ পলিটিক্যাল কল, দিস পলিটিক্যাল কল ইজ নট সাডেন, হঠাৎ না। আপনি নির্বাচন কমিশন 83-তে বলেছে করবার জন্য এক দেশ এক নির্বাচন, কারণ নয়তো ওদেরকে বারে বারে মিটিং করতে হয়, অনেক কাম্বারসাম অ্যাক্টিভিটিস আছে, বারে বারে ইলেকট্রাল রুল করতে হয়, বারে বারে মিটিং করতে হয়, অনেক রকম, সারা বছর ইলেকশন নির্বাচন লেগে থাকছে। সেকেন্ড হলো, তারপর 99 যখন নাকি আমরা লক্ষ্য করলাম যে অটল বিহারী যখন নাকি এলেন, তখন বেসিক্যালি ইট এগেইন কেম ইনটু পিকচার। 1999-এ ল কমিশন ইন ইজ রিপোর্ট দে হ্যাভ মেনশনড ইট। এর পরবর্তী সময় যখন নাকি মনমোহন সিং যখন নাকি ছিলেন, যখন নাকি লালকৃষ্ণ আদবানি অপোজিশন লিডার ছিলেন, উনিও ব্যাপারটা নিয়ে তুলল। এট দ্যাট টাইম ইট ওয়াজ সাইলেন্ট। 2014 সালে যখন নাকি নরেন্দ্র মোদী যখন নাকি ক্ষমতায় প্রথমবার এলেন, তার আগে থেকেই কিন্তু উনি ওনাদের ইলেকশন ম্যানিফেস্টোর মধ্যে কথা বলে আসছিলেন যে এক দেশ এক নির্বাচন। ঠিক আছে, 2016 সালে আমরা প্রেসিডেন্টকে দেখেছি, প্রণব মুখার্জিকেও ছাত্রদের সঙ্গে কথা বলতে গিয়ে কোন একটা স্কুলে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি হয়, তাহলে তার কি কি প্লাস পয়েন্ট হতে পারে, দেশের অর্থনৈতিক প্রগতি হয়তো বেড়ে যাবে, খরচ কমে যাবে ইত্যাদি, গভর্নেন্স ভালো হবে ইত্যাদি নিয়ে বলেছে। পরবর্তী সময়ে যখন 2016 সালে নরেন্দ্র মোদীকে দেখেছি, একটা ক্যাবিনেট কমিটিও এটা গঠন করে দেওয়া হয়েছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলিকে মিটিং দেখেছিল। 2018 যখন নাকি আমরা দেখলাম, যখন নাকি এরপরে যখন নাকি রামনাথ কোবিন্দ, যিনি নাকি এবার চেয়ারম্যান হয়েছেন, ঠিক আছে, উনি যখন নাকি হলেন আপনার কি জানি প্রেসিডেন্ট, উনি তো পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় বললেই যে ভারতবর্ষে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হওয়া দরকার। দেয়ার আফটার দেখেন 2018 সালে আমরা ল কমিশন দেখলাম, বললো যে কথাগুলো বললেন, 5টা আইনের সংশোধন করতে হবে, 83 বোধহয় 174, 75, 324, 356 এগুলো ধারাতে পরিবর্তন করতে হবে, অ্যামেন্ডমেন্ট বললো এগুলো। সুতরাং এই যে প্রসেসটা, এরপর তো দেখা গেল গতবার এটা নিয়ে আলোচনা হচ্ছিল, দেন বেসিক্যালি এই বর্তমান যে আমাদের যে কমিটি, রামনাথ কোবিন্দের একটা কমিটি হলো, সেই কমিটি রিপোর্ট দিল 18,000, এবং দে হ্যাভ কনসাল্টেড উইথ মেনি পিপল, ডিফারেন্ট অর্গানাইজেশনস, এবং এখানকার যে ফিডব্যাক পাওয়া গিয়েছে, ফিডব্যাকটাও বলতে হবে। উনি তো বেসিক্যালি অন দ্য বেসিস অফ 190 ডেজ এর যে রিপোর্টটা উনি দিয়েছেন, তো যাদের সঙ্গে কথা বলেছেন, প্রায় মোর দেন 21,000 ফিডব্যাক ছিল, 80% ফিডব্যাক সেটা ছিল বেসিক্যালি ইন ফেভার অফ ওয়ান নেশন ওয়ান ইলেকশন। আমি একাডেমিক্যালি বলছি কথাগুলো, ঠিক আছে, ইট মে হ্যাভ সাম পলিটিক্যাল, কিন্তু তার মধ্যে আপনি যদি লক্ষ্য করে দেখেন কাদেরকে ডেকেছিল রামনাথ কোবিন্দে, যারা নাকি যারা নাকি ইলেকশন কমিশনার ছিল, ইলেকশন কমিশনার ছিল, সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল, জাজেস ছিল, যারা বেসিক্যালি দোজ হু আর অ্যাওয়্যার অফ দিস সিস্টেম, হাই প্রোফাইল, মানে যারা নাকি ইলেকশন সম্পর্কে যাদের দারুণ অভিজ্ঞতা আছে। কিন্তু সেখানের মধ্যে দেখা যায় 80%, 90% লোকে এগ্রি করেছে, অনলি ওয়ান পসিবলি এক্স ইলেকশন কমিশনার হি ডিফার্ড, হ্যাঁ, সম্পর্ক আমি যতদূর জেনেছি। তো আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে সেটা হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পক্ষে এবং বিপক্ষে অনেক যুক্তি আছে, ঠিক আছে। উনি মণিময় বাবু যেটা বলছেন, আই এম নট এগেইনস্ট হিম, দেয়ার আর সাম বেসিক্যালি আমাদের মতো দেশে হোয়াট উড বি, বিরোধীরা যেমন বলছে হোয়াট উড বি অ্যাবাউট দ্য ফেডারেলিজম, ঠিক আছে, ফেডারেলিজম মে বি থ্রেটেন্ড, বা ধরেন না এই যে এখনো যদি এক দেশ এক যদি নির্বাচন হয়, তাহলে মানে 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 একসঙ্গে নির্বাচন করবার মতো পলিটিক্যাল পার্টিগুলির সেরকম ক্ষমতা নেই। কারণ আমরা লক্ষ্য করছি যে ভারতবর্ষে একটা প্রচুর পরিমাণে আঞ্চলিক দলগুলির বিকাশ হয়েছে, ঠিক আছে, অনেক রায় আছে, কিন্তু আলটিমেটলি যেটা রামনাথ কোবিন্দ যেটা করেছেন, বেসিক্যালি বেসড অন দ্য টকিং, সবার সঙ্গে কথা বলে 80% ফিডব্যাক ইন ফেভার অফ দিস। আর ওয়ান নেশন ওয়ান ইলেকশন ইজ নট বেসিক্যালি আজকের কথা না, ইট ইজ বেসিক্যালি দীর্ঘদিনে ইন্ডিয়ানস আর ভেরি মাচ অ্যাওয়্যার ইট, এবং ইট ইজ থ্রু আ সিস্টেম ইট হ্যাজ কাম, আগে থেকে এটা চলছে। এবং
এখন আমরা যেটা বলছিলাম যে 1957 সালে যখন ইয়ে করা হয়, প্রথম যখন করা 52 সালে করা হয়, তখন প্রিম্যাচুয়ারলি ডিসলভ করা হয়েছিল 7টা তখন রাজ্যের বিধানসভাকে করা হয়েছিল, বিহার, বম্বে, মাদ্রাস, মাইসোর, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল শুরুতে হয়েছিল। এখন কথা হচ্ছে যে আমাদের রাজ্যেই ধরুন 2021 সালে এডিসি ইলেকশন এবং সিভিক বোর্ড ইলেকশন, 2023 সালে বিধানসভা নির্বাচন, চলতি বছর লোকসভা নির্বাচন এবং তারপর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এখন প্রায় প্রতি বছরই কোনো না কোনো নির্বাচন লেগেই থাকে এবং তার জন্যই বলা হচ্ছে যে প্রচুর অর্থ ব্যয় হবে। এখন সেখানে সময়ের প্রয়োজন এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হয়। এই সব কিছুর এই খরচাটা বা এই সময়টা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস স্টপ হয়ে যায় ডিউ টু দ্য মডেল কোড অফ কন্ডাক্ট এনফোর্স যেহেতু করতে হয়, তার জন্য এটা কিছু লেগেই থাকে, বন্ধ হয়ে যায় এবং তার জন্য বলছে। কিন্তু এখন কথা হচ্ছে যে স্বাধীনতা দিবসের ভাষণেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশকে এক দেশ এক নির্বাচন গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। কেন এক দেশ এক নির্বাচন চায় মোদী সরকার, আর বিরোধীদের আপত্তিটা ঠিক কোথায়? ধন্যবাদ। না দেখুন, পলিটিক্যালি ওরা কি বলবে না বলবে আমি জানি না। তো পার্লামেন্ট ইয়ে থেকে, লালকেল্লা থেকে উনি বলেছেন, এটা তো আমরা সবাই শুনেছি। কিন্তু কথা হচ্ছে যে কেন উনি তো মানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তো এটা যদি এত গুরুত্বপূর্ণ হয়েই থাকবে তাহলে উনি যে সময় 2/3 মেজরিটির বেশি ভোগ করছিলেন, এই 4 বছর 11 মাসের ভেতরে উনি কেন করতে পারলেন না? বিষয়টা এখানে আসবে, তার ব্যাখ্যা উনি দেননি। এখন স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলি আসবে, এটা পলিটিক্যালি দেখানো হচ্ছে। এখন আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, এটাই কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিনা এই জায়গাটায়? এগুলি করতে গেলে এই যে প্রায় 80% সঞ্জয়বাবু যে বললেন যে 80% লোকের সঙ্গে কথা বলছে, ফ্যাক্ট। কৃষি বিলই কিন্তু 80 থেকে 85% কৃষক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেই করা হয়েছিল। 700 কতজন মরে যাওয়ার পরে তারপরে এটা উইথড্র করা হলো। 1 বছরের উপরে রাস্তায় বসে থাকলেন এরা, গজাল পুতলো, অনেক কিছু হলো, সব কিছু হলো, অনেক কিছু হলো টলো, তো কি হলো? সেটা আবার ফেরত নিতে গেল। এখন কথা হচ্ছে যে আপনি যদি বিল করে আনেন, কনফিডেন্ট হয়ে আনুন, মানুষের জন্য ব্যাখ্যা করুন মানুষের কাছে, এবং এই 80% সঙ্গে সর্বোচ্চ অধিকাংশ হচ্ছে মানে যারা সরকারি প্রতিনিধি এদের ভেতরে আছেন, ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবে সরকারি প্রতিনিধি আছেন, আর 47টা আর 15টা 47টা দলের সঙ্গে কথা বলতে গিয়েছে, বলেছেন টোটাল 62, 15টা দল বিরোধিতা করেছে এবং 47টা দল তার পক্ষে কথা বলেছেন বলে ওনাদের দাবি। আমরা তো জানি না, আমরা তো ছিলাম না এখানে। 47টা দল রেসপন্ড করেছেন, মানে 32 জন ওনাদের বক্তব্য হচ্ছে, ওনারা বক্তব্য হচ্ছে যে 47টা দল সহমত পোষণ করেছেন, কোনো না কোনো ক্ষেত্রে কিছু কিছু আপত্তি আছে। এখন কথা হচ্ছে যে এই যে ফিগারগুলি আমরা পাচ্ছি, এই ফিগারগুলি এখন তো আলোচনা শুরু হবে, আলোচনার ক্ষেত্রে সেটা থাকবে কিনা, যদি না থাকে তাহলে কিন্তু সেটব্যাক হবে এটা গভর্নমেন্টের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে তার আগে আমি যদি এটা বলি যে প্রথম যে কাজটা করা এটার ক্ষেত্রে যে সমস্যাটা দেখা দেবে সেটা হচ্ছে আমাদের সিট অ্যালোকেশন। এই যে আজকে কোন সিটটা কোথায় যাবে এগুলি তো ঠিক করতে হবে তার পরবর্তী সময়ে, এবং আমাদের যা জনসংখ্যা যা গিয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে, এই জনসংখ্যার পরিপ্রেক্ষিতে সিটের পরিমাণ, লোকসভার সিটের পরিমাণ বাড়বে, পাশাপাশি বিধানসভার সিটের পরিমাণও বাড়বে। এই ক্ষেত্রে যে কাজটা প্রথম করার কথা ছিল 2011 পর থেকে কিন্তু আমরা সেন্সাস করতেই হবে। আজ পর্যন্ত কোভিডের নাম তো হয়ে গেল অনেক কিছু, কোভিডের নামে কোভিডের সময় সেন্সাস করা অসুবিধা ছিল, কিন্তু কোভিডের সময় কোভিডের যারা রিসার্চ টিচার করেন তারা কোনো জায়গায় বলেননি যে ইলেকশন করা যাবে না, সেই জন্য ইলেকশনগুলি হয়েছে। আপনি দেখবেন তারপরে ওই আপনার কুম্ভ মেলার স্নানও হয়েছে, কোনো সমস্যা হয়নি, কিন্তু শুধুমাত্র সেন্সাসটার ক্ষেত্রে একটা অসুবিধা হয়েছে। এই যে জায়গাগুলি, এই জায়গাগুলি আমাদের ক্ষেত্রে নানা রকম ভাবে নানা প্রশ্ন চিহ্নের সৃষ্টি করছে। আমি একটা জিনিস বুঝতে চাইছি এবং অবশ্যই দর্শকরা হয়তো বুঝতে চাইছেন, আপনি সিএএ নিয়ে দেখেছেন তো কি সমস্ত বিষয় এখানে যদি আমি এক দেশ এক নির্বাচনের কথা বলি, আর এটা হচ্ছে লোকসভায় আসন বৃদ্ধির ব্যাপারটা, লোকসভায় আসন বৃদ্ধির সঙ্গে এই মুহূর্তে এক দেশ এক নির্বাচন কিভাবে যুক্ত আছে এবং আমি বলছি, এবং
এক দেশ এক নির্বাচন একটা ইস্যু, এবং লোকসভায় আসন বৃদ্ধিটার জন্য সেন্সাস প্রয়োজন, এবং সেন্সাস হলেই বলা হচ্ছে যে 888টা আসন যেহেতু নতুন সংসদ ভবনে রাখা হয়েছে, এই ধরনের কাছাকাছি হয়তো ফিগার আসতে পারে। এখন সেটা নিয়ে আরেকটা বিষয়, সেটা নিয়ে আবার বিতর্ক রয়েছে। এটা কিভাবে এই কারণে আছে যে 325 যে সংশোধন করে 324 যে আনা হবে, সেইখানে কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে আপনি কত আসনে ভোট করবেন আর কত আসনে ভোট গিয়ে দাঁড়াবে, এবং সেই ক্ষেত্রে আমাদের লোক সংখ্যা কত গিয়ে দাঁড়াচ্ছে। এই জায়গায় কিন্তু এই যে 324 থেকে 325 থেকে আপনি 324 যে সংশোধন আনবেন, এই সংশোধনের ক্ষেত্রে আমি শুধু পুরসভার গ্রাম পঞ্চায়েত থেকে ধরছি, যেহেতু আমাদের গ্রাসরুট লেভেল থেকে আনবো। এখান থেকে যে লোক সংখ্যার হিসেব যদি আপনি না করতে পারেন, তাহলে কত মানুষ বাদ চলে যাচ্ছে, কত মানুষ আসছে, আপনার ভোটার লিস্টেই গন্ডগোল হয়ে যাবে। আর নির্বাচন কমিশনকে আমরা অনেকবার কথাবার্তা বলেছি এখানে। নির্বাচন কমিশন বলছেন যে আমরা পেরে যাব, ঠিক আছে, 3 গুণ হবে এই আপনার কি বলছে ভোটার লিস্টে, হ্যাঁ, শুধু ভিভিপ্যাট কতবার বাড়াতে হবে, তৈরি আছে নির্বাচন কমিশন। মানে লাস্ট লোকসভা নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন 4 দিনের ভেতরে তার নির্বাচনের যে ডেটা কতবার পরিবর্তন করেছেন, যে 4 কোটির উপরে ভোটার চেঞ্জ হয়ে গেল, এই যে জায়গাগুলিতে তারা প্রিপেয়ার্ড কিনা, এই সমস্ত বিষয়গুলি আলোচনার বিষয় আছে। সে আলোচনা অবশ্যই বিষয় রয়েছে, কিন্তু এখন বলা হচ্ছে যে এটা তো প্রজেক্টেড 2029-এর জন্য। এখন না, এটা 2029 আপনি কনফার্ম করতে পারবেন না। এই সংশোধনী হয়ে যাওয়ার পরে না অ্যাপয়েন্টমেন্ট ডেট যেটা হবে, অ্যাপয়েন্টমেন্ট ডেটের উপর নির্ভর করবে, সেটা 2029 থেকে 2034-এও গিয়ে দাঁড়াতে পারে। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট ডেট অর্থাৎ ফার্স্ট ডে অফ অ্যাপয়েন্টমেন্ট, মানে পার্লামেন্ট যেদিন বসবে সেই দিন ফার্স্ট ডে অফ অ্যাপয়েন্টমেন্ট ধরা হবে, সেটাকে প্রয়োগ দিবস হিসেবে চিহ্নিত করা হবে, সেই দিন থেকে ধরা হবে চিহ্নিত, তখন গিয়ে সিদ্ধান্ত হবে। তার আগে তো আর অন্যান্য কাজগুলি বাকি রয়েছে, অ্যামেন্ডমেন্ট ইত্যাদি। ফলে স্বাভাবিকভাবে এই যে বিষয়গুলি নিয়ে অনেক প্রশ্নচিহ্ন আছে, প্রচুর আলোচনা আছে, আমাদেরও হয়তো আরো একাধিকবার বলছি, ঠিক আমরা সেটাই জানার চেষ্টা করছি। আচ্ছা, ব্যাপার হলো কি, শুনুন, ব্যাপার হলো ম্যাটার ইজ ভেরি বেসিক্যালি, তো আস্তে আস্তে ইট উইল স্টার্ট। অলরেডি তো উনি বললেন, রাজনাথ সিং এবং যে আমাদের যে পার্লামেন্টের মিনিস্টার আছে অরুণাচল থেকে, যে তো আরেকজন ল মিনিস্টার বোধহয় আছে, কি জানি ওনার নাম, মেঘওয়াল, অর্জুন মেঘওয়াল, আর আমাদের অরুণাচলের যিনি আছেন কিরণ রিজিজু, তারা দে আর বেসিক্যালি এক্সামিনিং। তো এখানে যে আমাদের এক্স প্রেসিডেন্ট যে রিপোর্টটা দিয়েছেন, দেয়ার শুড বি এন ইমপ্লিমেন্টেশন গ্রুপ। কারণ ইমপ্লিমেন্টেশন গ্রুপ করতে গেলে, শুনুন, বেসিক্যালি এটাও সবাই জানে যে বেসিক্যালি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, বিজেপির অ্যাবসলিউট মেজরিটি নাই, দে আর নাও 240 or 246 কাছাকাছি ওনারা আছেন। বাট যদি এখানে যদি কিছু কিছু রেটিফিকেশন দরকার হয়, সেখানে প্রায় 362টা মানে ভোট লাগবে। এনডিএ 293 রয়েছে, 362 লাগছে। এখন there are two ways, একটা হলো যে যদি কনসেনসাস বেসিসে হয় সেটা হতে পারে, দে ক্যান ব্রিং ওয়ান বিল, আর দেন ইচ্ছা করলে এটাকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তো ছাড়তে পারে। তো অপশনস আর দেয়া, যদি গভর্নমেন্ট যদি মনে করে দে উইল ডু ইট, শুনুন, উইথ এ গভর্নমেন্ট উইথ এ গুড উইল, গুড পলিটিক্যাল উইল ক্যান ডু ইট। কারণ আমরা দেখেছি জিএসটিও ভারতবর্ষে পাস হয়েছে, তার বিরুদ্ধে যতই কথাবার্তা হোক, আলটিমেটলি তো জিএসটি পাস অনেকটা জিএসটির কাছাকাছি, যে এখানে যেহেতু জিএসটির জন্য কি সংবিধানের পরিবর্তন করতে হয়েছে? হয়েছে তো 15টা রাজ্যেতে এটা নিতে হয়েছে, রেটিফিকেশন করতে হয়েছে, তো 15টা রাজ্যে পাস করাতে হয়েছে। সেম তো যখন নাকি আপনার কথা বলছি, এখানে কিন্তু এই এক দেশ এক নির্বাচনের যে ক্ষেত্রে, যে আমি যেটা নাকি কমিটি বলছে, সেটা হলো ভারতবর্ষের লোকসভা এবং বিধানসভা অনেক আগে থেকেই প্রচলিত। এখানে পার্লামেন্টের কোনো স্পেশাল কোনো রেটিফিকেশনের দরকার হবে না, স্টেটে আসার দরকার হবে না। কিন্তু যেহেতু এই সিভিক বডিগুলোর নির্বাচন হবে, একসঙ্গে হবে, এবং একই যেহেতু ইলেকট্রাল রোলে হবে, তাই সেখানে গিয়ে সংবিধান সংশোধনের পার্লামেন্টের ক্ষেত্রে লাগবে। কিন্তু যেটা বলা হচ্ছে যে এই যে পার্লামেন্টের ক্ষেত্রে অনেকটাই ইজি, বিধানসভাগুলো ভেঙে দিলে যে এই যে রাষ্ট্রপতি শাসনের যে নিয়ম, এই সব নিয়মগুলো যে অনেক কিছু নতুন করে চেঞ্জ করতে হবে, তার জন্য সংবিধানের পরিবর্তন করতে হবে। এবং এটা দেখুন, সেটা কি সেখানে কি রাজ্যের কোনো হস্তক্ষেপের ব্যাপার রয়েছে? পার্লামেন্ট অ্যাসেম্বলির ক্ষেত্রে লাগবে না, কিন্তু স্টেট বডিগুলির ক্ষেত্রে না, আমি যেটা মানে স্টেট বডি না, আমি বলছি যদি পার্লামেন্টে যেটা আপনি যে পার্লামেন্ট এবং স্টেটের যে ইলেকশনটা হবে,
সেখানে যে অটো অ্যাপয়েন্টেড ডেটের পরে যতগুলো রাজ্যের নির্বাচন হবে সেগুলোর নির্বাচন ওই লোকসভার ডেটের সঙ্গে হবে। কিছু কিছু বিধানসভার হয়তো মেয়াদ ছোট হয়ে যাবে, ঠিক আছে, কারো কারো হয়তো একটু বড় হতে পারে, ঠিক আছে। এইগুলোকে অ্যাডজাস্টমেন্ট করবার জন্য পার্লামেন্টারি কমিটি, যে পার্লামেন্টে যে বিল আসবে, যে অ্যামেন্ডমেন্ট হবে, সেগুলোর ক্ষেত্রে হয়তো 2/3 যে মেজরিটি বা যারা প্রেজেন্ট থাকবে ভোটিং এর, তার 2/3 ভোটিং করতে হবে। এটা শুধু কেবলমাত্র পার্লামেন্টারি হবে, আর লোকসভা এবং রাজ্যসভাতেই হবে, ঠিক আছে। আর এগুলোর জন্য বিধানসভায় আসার দরকার হবে না। এটা কিন্তু প্রেসিডেন্ট, আমাদের যে এক্সপার্ট কমিটি যেটা আছে তারা ওনারা বলে দিয়েছেন, ঠিক আছে। কিন্তু কথাটা হলো এখন বেসিক্যালি গভর্নমেন্ট যদি ইচ্ছা করে, কারণ কি আপনি এখানে যদি লক্ষ্য করেন যে বলছিলেন 32 বেসিক্যালি পার্টিজ অ্যাপ্রুভড, এবং আমরা এই হিসাবটা একটু দেখি। কমিটির বলা হচ্ছে যে কমিটি অ্যাপ্রোচ করেছিল 62টি, 62 পলিটিক্যাল পার্টি, 47 অ্যাটেন্ডেড, এর মধ্যে রেসপন্ডেড 47, 32 ইন ফেভার, 15 এগেইনস্ট, 32 ফেভারে আছে, তার মধ্যে ইনক্লুডিং বিজেপি, অপোজ করেছে 15 ইনক্লুডিং কংগ্রেস, এবং ডিড নট রেসপন্ড 12টি আছে, যার মধ্যে আরজেডি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং টিডিপি, শিরোমণি আকালি দল, বিআরএস, এই ধরনের দলগুলো। না, এখন আপনি যদি পরিবর্তিত পরিস্থিতিতে লক্ষ্য করে দেখেন, অলরেডি কিন্তু এটাতে কিন্তু অলরেডি আপনাদের টিডিপি কিন্তু তার কনসেন্ট দিয়েছে। এখন সেকেন্ডলি আমি লক্ষ্য দিই এসপির কথা লক্ষ্য করে দেখুন, বিএসপির কথা লক্ষ্য করে দেখুন, দে অলসো হ্যাভ বেসিক্যালি গিভেন, তারা কয়েকটা শর্ত রেখেছে সমস্ত দলের গুলিকে ডাকো। এখন শুনুন, গভর্নমেন্টের যেহেতু তার অ্যাবসলিউট মেজরিটি নেই, যেহেতু তার বেসিক্যালি বিজেপির রুলিং পার্টির যেহেতু অ্যাবসলিউট মেজরিটি নেই, ইফ দে ওয়ান্ট দ্যাট দিস ওয়ান নেশন ওয়ান ইলেকশন শুড বি, দে উইল গো ফর দিস থিং, দে উইল ডেফিনেটলি অ্যারেঞ্জ। কারণ আপনি যদি এসপি কে নিয়ে আসুন বা অন্যান্য ছোটখাটো দলগুলি, সেখানে আপনার অলরেডি 52 থেকে 53টা সিট ওদের আছে, ঠিক আছে। 52 থেকে, কারণ দে আর 37, আরো আর আপনি যদি আপনার টিডিপি আছে নাম্বার, এই নাম্বারগুলোকে যদি আগের পরিস্থিতির সঙ্গে যদি মিলিয়ে দেখেন, তাহলে দে আর নট ভেরি মাচ শর্ট। শারদ পাওয়ারের দল লক্ষ্য করে দেখুন, দে আর অলসো নট এগেইনস্ট। ঠিক কারা কারা পজিশনে আছে, কে এগেইনস্টে আছে, কে রেসপন্ড না করে চুপচাপ বসে আছে দেখার জন্য, সেটা একটা দেখার বিষয় রয়েছে। সুতরাং যদি গুড পলিটিক্যাল উইল থাকে, দিস ইজ নট বেসিক্যালি, কারণ কি এভরি পার্টি ইজ অ্যাওয়্যার হোয়াট আর দ্য প্রবলেমস। ওকে, তাহলে চ্যালেঞ্জটা কোন জায়গায় আসতে পারে? আমি একটু মনে মধ্যে আপনার কাছে যাবো, চ্যালেঞ্জটা কোন কোন জায়গায়? যদি প্রথমে আমি বলে রাখি যে মানে আইনটা বাদ দিলাম, লোকসভার এবং বিধানসভার ক্ষেত্রে 83তম সংবিধানের সংশোধন লাগবে, এবং বিধানসভার ক্ষেত্রে 172তম সংবিধানের সংশোধন লাগবে। এই সংশোধনগুলো সংশোধন ওই মানে পার্লামেন্টেই করতে হবে। আচ্ছা, আর লোকাল বডিতে গেলে 50% ইয়েতে, বিধানসভার ক্ষেত্রে, লোকাল বডিগুলির ক্ষেত্রে এর মতামত নিতে হবে, আনতে হবে মেজরিটির ক্ষেত্রে। আমরা স্টেটের একটা বিরাট বড় ভূমিকা আছে আছে আছে, এগুলিকে বাদ দেওয়া যাবে। স্টেটের আছে কোন ক্ষেত্রে? আমি বলছি লোকাল বডি ইলেকশন, লোকাল বডির ক্ষেত্রে অলরেডি পার্লামেন্ট এবং বিধানসভাতে একসঙ্গে নির্বাচন হয়ে আসছে। লোকাল বডির ক্ষেত্রে না, বিধানসভা এবং লোকসভার ক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট আনতে হবে, এবং এটা স্পেসিফিক্যালি করে দেওয়া আছে। না, এবং এটা আগে অত কি করে দিলে, তখন কি 2067 সালে কি কোনো অ্যামেন্ডমেন্ট হয়েছে? হয়নি তো। না, তাহলে এখন 1967 না, অ্যামেন্ডমেন্ট হয়নি দেখেই কবিন থেকে আরম্ভ করে প্রত্যেকের যে এটার ভিতরে উল্লেখ করে দেওয়া আছে কোন কোন সংবিধানে সংশোধন করতে হবে। আচ্ছা, সর্বোচ্চ ক্ষেত্রে এটা করা হয়নি, এটা করা হয়নি, তাহলে তো সরাসরি ইমপ্লিমেন্ট করে দিলে সরাসরি তো নির্বাচন ক্ষেত্রে নির্বাচন কমিশনকে দিয়ে দিলেই হলো। ইমপ্লিমেন্টেশন গ্রুপ ইজ দেয়ার, দে উইল ডিভাইস, দে উইল টক উইথ সাম আদার। আমি যেটা বলছি, ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে সেটা হচ্ছে পরের বিষয়, আলোচনা করবে। কিন্তু সংবিধান কিছু বলছে, নিয়ম কানুন কিছু বলছে। এখন কারা কারা এখানে হস্তক্ষেপ করতে পারে, কারা কারা হস্তক্ষেপ করতে পারে, হস্তক্ষেপ কারা করতে পারে? স্টেট গভর্নমেন্ট কি ধরনের হস্তক্ষেপ করতে পারে? দেখুন, এখন হওয়ার পরেও সুপ্রিম কোর্টে ইস্যুজ উইল গো এগেইন। কারণ কি, কারণ এখানে এক্সপার্ট কমিটি বা ইমপ্লিমেন্টেশন কমিটি বা কোবিন কমিটি যে রিপোর্টই দিয়ে থাকো, ভাববার কোনো কারণ নেই। দিজ আর বেসিক্যালি অল আর বেসিক্যালি সেগুলো দে আর বিয়ন্ড কোয়েশ্চেন। These can also go to the Supreme Court for clarification. একটা কারণ ছাড়া যদি যে কোনো একটা স্টেটকে যদি শুধু একমাত্র এক দেশে এক নির্বাচন করার জন্য তার মেয়াদের আগে যদি তার সরকার ভেঙে দেওয়া হয়, তাহলে সেই স্টেট গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে যেতে পারে না। সুপ্রিম কোর্ট না, এখন এইভাবে হুট করে কোনো স্টেট গভর্নমেন্ট ভেঙে দিতে পারা যায় না, কারণ এসআর বোমাইয়ের যে মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের স্পেসিফিক রায় দেওয়া আছে, এখন পারা যায় না। এটা পার্লামেন্টে করে
করিয়ে আনতে হয়, পার্লামেন্টে পাস করিয়ে আনতে হয়। এছাড়া সম্ভব না। আগে যেরকম হুটপাট ভেঙে দেওয়া যেত, এখন পারা যায় না। এসআর বোমাইয়ের মামলার পরে এটা ঠিক হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা পলিটিক্যাল কিনা বলতে পারি না, অবশ্যই পলিটিক্যাল, সেজন্য তো পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা হচ্ছে। আমার কথা হচ্ছে তাহলে আমরা কি, আমি যে ব্যক্তিগত যদি ভাবে আপনি যদি মনে করেন, আমি একটা দিক থেকে খুশি যদি মানে একটা ইলেকশন হয়, একটা তাহলে হয় কি কাজের মানে কার জন্য অনেকের কাজ কমে যাবে। ধরুন লোকসভা নির্বাচন, আপনার বিধানসভা নির্বাচন, এরপরে পুরসভার নির্বাচন, কিছু কিছু মানুষকে এই 3টে নির্বাচনকে ভোটারকে আটকাতে হয় রাস্তায়। তার এবার একটাতে আটকাতে হবে, যেমন আমাকে বারবার আটকাতে হচ্ছে, ফলে আমি একটাতে আটকা পড়বো, এতে আমার দুটো ক্ষেত্রে আমি বেঁচে যেতে পারি। এই সমস্ত জায়গায় কতগুলি সুবিধা কারোর কারোর ক্ষেত্রে আছে। এখন যে জায়গাটায় গিয়ে নির্বাচন কমিশনের সমস্যাটা যেটাই হবে, ওরা যে বলছে খরচ কমাবে, কি করে করবেন, কি করে খরচটা কমাবেন, ল অ্যান্ড অর্ডারে কি করবেন? আপনি দেখুন এই মুহূর্তে এই যে 4টে রাজ্যের নির্বাচন একদিনে করানো যাচ্ছে না কেন? শুধুমাত্র সিকিউরিটির প্রশ্ন। এই যে মাওবাদী টাওবাদী ইত্যাদি, ঝাড়খণ্ড টারখণ্ডে দেখছেন না, ত্রিপুরা রাজ্যে 2টো সিটের নির্বাচন লোকসভায় কদিন হয়েছে। এই যে এই চিন্তাগুলি তো আনতে হবে, সবগুলি প্যারামিলিটারি ফোর্স বা আর্মি ফোর্স দিয়ে তো সব জায়গায় করতে পারবেন না। জম্মু কাশ্মীরে আমাদের কত ডিভিশন সোলজার রয়েছে, কি অবস্থা হচ্ছে, এই সমস্ত চিন্তা ভাবনাগুলি আমাদের সামনে আনতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে শুধু পঞ্চায়েত নির্বাচনে যদি সমস্ত ভারতবর্ষে যদি পঞ্চায়েত নির্বাচনের কথা আমরা 30 লক্ষ পঞ্চায়েতের ভোট, 30 লক্ষ সিট আছে আপাতত, এখন 30 লাখ। এই নির্বাচন কমিশন বলুক না তারা প্রিপেয়ার্ড, 2029 প্রিপেয়ার্ড বলুক, করতে পারবে না। আমরা তো মানে চ্যালেঞ্জ। এবং সবচেয়ে বড় কথা আমি যেটা ভাবছিলাম, প্রবীণ তার নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে আলোচনা করেছেন। আমার মনে হয় এটা লেজিসলেটরদের মাধ্যমে আলোচনা, কোনো বিধানসভায় আলোচনা, বিধানসভার পরে ওই যেভাবে মাস বিল আকারে যদি পার্লামেন্টে আসে তাহলে সেটাই তারপরে হয়তো পরবর্তী সময় বিভিন্ন বিধানসভাগুলোতে আলোচনা হতে পারে। এসেছে, বিল পেছনে চলে গিয়েছে, আমি তো একটা উদাহরণ দিলামই। ফলে এই সমস্ত বিষয়গুলি আমাদের কাছে এই মুহূর্তে একটা, যেহেতু আপনার ক্যাবিনেটে পাস হয়ে গিয়েছে, তার ফলে মানুষের ভেতরে ব্যাপক আলোচনা করার চেষ্টা হবে, আলোচনা করব, আমরাও তো চলে এলাম আলোচনা করার ক্ষেত্রে। কিন্তু মূল ইস্যুগুলি এর পেছনে পড়ে যায় কিনা বা যায় নাকি, এর দিকে কিন্তু আমাদের দৃষ্টিটা রাখতে হবে, মূল ইস্যুগুলি। ঠিক, এখন এখানে কংগ্রেস বলছে যে হরিয়ানা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ঠিক আগে কর্মসংস্থান এবং মূল্যবৃদ্ধি এইসব ইস্যুগুলো থেকে জনসাধারণের মনোসংযোগ সরিয়ে দেওয়ার জন্যই এই এক দেশ এক নির্বাচনের ইস্যুটাকে সামনে এনেছে বিজেপি। আসলে এটা সময়টা তো খুব কম, এই মুহূর্তে মনোসংযোগ যা কনসেন্ট্রেট করার করে ফেলেছে। এখন যা নির্বাচন তো শুরুই হয়ে গেল, জম্মু কাশ্মীর হয়েই গেল এক ধাপ, তো এখন আর কনসেন্ট্রেশন অন্যদিকে ঘোরানোর সুযোগ নেই। এর পরবর্তী সময় এগুলিতে পলিটিক্যাল কথাবার্তা বলবেনই, সব পলিটিক্যাল মানুষরা পলিটিক্যাল কথাবার্তা। এখানে স্যার, এই যে আপনি কি মনে করেন, এখানে যেটা বলছেন যে ইম্পর্টেন্ট ইস্যু কি আর কিছু ছিল না, মানে আলোচনা মানে আমাদের পার্লামেন্টে আলোচনা করার জন্য এই মুহূর্তে এক নির্বাচনের পিছনে একটা আমরা ভিশন ইজ ভেরি গুড, ঠিক আছে, ভিশন ইজ ভেরি গুড। এটা ভারতবর্ষের দীর্ঘদিন ছিল। এখন এটা বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোর তাদের নীতি এবং আদর্শের এবং ইগোর একটা ব্যাপার, ঠিক আছে। কারণ কি এখন করা যাবে না এরকম কোনো ব্যাপার নেই, আমি পার্সোনালি যেটা মনে করি। আচ্ছা, কারণ কি বেসিক্যালি ইলেকশনের টোটাল খরচ 2019 সালে দেখিয়েছিল ইট ইজ মোর দেন 60,000 crore। ওই যে সেন্টার ফর কি স্টাডিজ আছে, ওদের রিপোর্ট অনুযায়ী হয়তো পার্লামেন্টারি নির্বাচনে হয়তো ইলেকশন কমিশনে 4,500 কোটি টাকা খরচ হয়েছে। নীতি আয়োগ বলছে 10 টাকা করে পাতা পিছু প্রতি বছর খরচ হয় একজন ইলেকশন করতে গেলে। তো ভারতবর্ষের 90 কোটি লোক যদি ভোট দেয়, তো 10 টাকা করে হলে 900, 5 বছরে 4,500 কোটি টাকার মতো নীতি আয়োগ বলছে এটা ইলেকশনটা কন্ডাক্ট করাতে লাগে। কিন্তু এই যে টোটাল যে নির্বাচনের প্রক্রিয়ায় যত বিভিন্ন প্রচার সবকিছু মিলিয়ে সেন্টার ফর কি স্টাডিজ জানি একটা আছে, ওনারা করছিল 60,000 crore। তো এটা এক পার্লামেন্ট নির্বাচনে যদি আবার বিধানসভা সব মিলিয়ে কত টাকা কত গিয়ে দাঁড়াচ্ছে, আর কতদিন যাবত আপনার মিনিস্টার থেকে, মিনিস্টাররা তোকে আপনি ধরবেন, কারণ প্রাইম মিনিস্টার ইজ বেসিক্যালি হি ইজ এ সার্ভেন্ট টু দ্য কান্ট্রি।
তো যদি উনি যদি একটা দীর্ঘ সময় যদি ব্যস্ত থাকেন, তাহলে হাউ ইউড সার্ভ দ্য পিপুল? ঠিক আছে, সুতরাং অল দিস থিংস যদি আপনি লক্ষ্য করেন, একাডেমিক দৃষ্টিভঙ্গি থেকে লক্ষ্য করে দেখলে দিস ইজ বেসিক্যালি ভেরি মাচ এসেনশিয়াল। এবং পলিটিক্যালও যদি পলিটিক্যাল পার্টিজরা যদি মনে করে, আজকে যদি মনে করে উই শ্যাল বেসিক্যালি ইমপ্লিমেন্ট ইট, দেন দে ক্যান ইজিলি ইমপ্লিমেন্ট ইট। ইলেকশন কমিশন তো বেসিক্যালি কি করবে? ইলেকশন কমিশন উইল ইমপ্লিমেন্ট। ইলেকশন কমিশনের সে ক্যাপাসিটি আছে। ইলেকশন কমিশন হ্যাজ বেসিক্যালি গুড মানে রেকর্ড এন্ড রিকগনিশন ইন দি ইন্টারন্যাশনালি। আমরা করতে পৃথিবীর সবচেয়ে আদর্শ নির্বাচন ভারতবর্ষেই হয়, এবং আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হ্যাজ টাইম এন্ড এগেইন প্রুভড ইট। সুতরাং কিন্তু একটা লোকসভা নির্বাচন করতে যদি আমার 2 মাস সময় লাগে, সেই জায়গায় যদি সবগুলো একসঙ্গে করতে হয়, তাহলে তো মনে হচ্ছে যে সারা বছর লেগে যাবে শুধু প্রথমবার একটু কষ্ট হতে পারে। আচ্ছা, ঠিক আছে, প্রথমবার একটু কষ্ট হতে পারে, হচপচ হতে পারে, দেন ইট উইল বি অ্যাক্লিমেটাইজ। আগেও তো করে এসেছে, এরকম তো না যে হয়নি। এখন জাস্ট পরিবর্তিত পরিস্থিতি। যারা আগে এই যে কংগ্রেস পার্টি, ডিউরিং দ্যাট টাইম বেসিক্যালি দিস টাইম ইলেকশন উড হ্যাভ বিন হেল্ড লোকসভা বিধানসভায়। তাহলে বিরোধীদের এই আপত্তির কারণটা ঠিক কোন জায়গায়? এটা কি শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা, মানে রাজনৈতিক বিরোধিতা করার জন্য বিরোধিতা করা? বাজে শুনুন, দেখুন মানে বলা হচ্ছে দেশের আর্থিকভাবে দেশের লাভ হবে, দেশবাসী কিভাবে লাভ? শুনুন, আমরা আমাদের যদি পলিটিক্যাল ল্যান্ডস্কেপটা লক্ষ্য করে দেখেন, এখানে একমাত্র বিজেপি ইজ অনলি ন্যাশনাল পার্টি হুইচ ইজ বেসিক্যালি they are having 240 seats. তারপর আছে কংগ্রেস, they are with 100 seats. ঠিক আছে, there is a wide gap. ঠিক আছে, it is a question of survival. সুতরাং বিরোধীরা তো এটা তো একটা দিস ইজ এ প্ল্যাটফর্ম। কারণ কি, যদি এখন যদি এটা যদি মাইলেজ দিয়ে দেওয়া হয়, বিজেপি হয়তো দেখবে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের ক্ষেত্রে দ্য ওয়ে দে ক্যান মুভ, আদার্স ক্যানট ম্যাচ দেম। তো ডেফিনেটলি তারা ছোট পার্টিগুলো আছে, ফর দেয়ার সার্ভাইভাল এন্ড বেসিক্যালি they will get united, এবং তারা তো একসঙ্গে হবে, they will opposite। আর বিজেপি জানে দিস ইজ মাই বেস্ট টাইম, আমাকে এক্সপ্লয়েট করবে, আমাকে নেটওয়ার্ক আরো বাড়াবার জন্য। এখানে যদি বেস্ট টাইমটার কথাটা যদি জেলা মনিমুদ্দা বলছিলেন যে সেই 4 বছর 11 মাস কেন না, যখন বিজেপি 2/3 মেজরিটি ছিল, তখন কেন ইউটিলাইজ করলো না? এখন তো মেজরিটি নেই। কে বলেছিস না 18 সালে আপনি লক্ষ্য করে দেখুন, শুনুন, একটা পলিটিক্যাল প্রসেস যখন এটা হয়, একটা প্রসেসের মধ্যে আসতো। ইট ইজ এই অলরেডি দি ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ইট ইজ ইন প্রসেস ফর এ লং টাইম, ইট ইজ কন্টিনিউইং। এটা হঠাৎ করে আসেনি কিন্তু আজকে। আমি আপনাকে বললাম যে 83 সাল থেকে 1999 ল কমিশন, তারপর 2014 মধ্যে থাকলে কমিটিটা গঠিত হলো কবে? শুনেন, সেটা সেপ্টেম্বরে গঠিত হলো। না, আপনি সেপ্টেম্বর 23 আগে 2019 18 না কি কমিটি হয়েছে? কিছু হয়েছে? এক লাইন, একটা সিএএ কে সামনে রেখে একটা সেন্সাস করা যাচ্ছে না ভারতবর্ষে। কোনটা গুরুত্বপূর্ণ বেশি? আপনার কাস্ট সেন্সাস নিয়ে হইচই শুরু হয়ে গেছে। এই যে জায়গায় দাঁড়িয়ে 1952 সাল থেকে 1967 সালে আমাদের যা লোক সংখ্যা ছিল, তার প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে লোক সংখ্যা। প্রবলেম বেড়েছে, এত আপনার আঞ্চলিক দল ছিল না, অনেক কিছু চিন্তা ভাবনা করতে হচ্ছে। তো এই চিন্তা ভাবনাগুলি, এই মানে আপনার যত পাতার কথা বললাম আমি, এই 18,000 পাতা, 626 পাতা, কতটা আছে আমাদের পড়ে দেখতে হবে। তার আগে কিছু বিশ্লেষণ করা যাবে না। যেটা আমরা করছি অ্যাজিউম করে করছি, কেমন যে এইগুলি হতে পারে। আপনি দেখুন, আপনি আমাকে বোঝান এই মুহূর্তে আপনি অনলাইনে আছে, ইউ ক্যান অনলি না আমার দেখতে হবে না আমার কাছে কি আছে, আমার কাছে কি তথ্য আছে। যে 543 খানা সিট, 543 খানা সিট সঙ্গে লোক বিধানসভার তার কয়েক গুণ বেশি, এইগুলি নিয়ে নির্বাচন কমিশন বলছে যে আমি তৈরি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনি তৈরিই থাকবেন, তাহলে এই রাজ্য যে 4টে রাজ্যের নির্বাচন রিসেন্টলি যে করছেন, তাহলে একদিনে করতে পারছেন না কেন? কেন বলবেন না? তৈরিটা কিসের তৈরি? আপনার তৈরি সেখানে আমার একটা প্রশ্ন, যে তৈরিটা কি একদিনে নির্বাচন করতে পারলে কি নির্বাচন কমিশন তৈরি? আপনি এখন যে নির্বাচনে 292টা আসনে নির্বাচন হয়েছে 7 দফায় পশ্চিমবঙ্গে, খুব ক্লিয়ারলি ওখানে নির্বাচন যে হয়েছে 7 দফায় নির্বাচন হয়েছে। ওখানে আসন কটা? 42টা আসনে নির্বাচন করেছেন। তা আপনি মনে হচ্ছে যে নির্বাচন কমিশন প্রস্তুত ছিল একদিনে বা দুদিনে 3 দিনে করা? নির্বাচন কমিশন কতটা প্রস্তুত? যখন এক দেশ এক নির্বাচন হবে, তখন আপনি ধরে নেবেন যে একদিনে নির্বাচন হবে, ভাববার কোনো কারণ না। আপনি কতদিনে করবেন? আপনি বলছেন যে একটা প্রাইম মিনিস্টার 34 দিনের বেশি গ্যাপ থাকে না, 34 ডেজ। না, প্রথম নির্বাচন 4 মাস হয়েছিল। হ্যাঁ, 4 মাস ধরে হচ্ছে। কার দায়িত্বটা কার? ও পারছে না দেখেই তো করতে পারছে না।
আপনি যদি 1 মাস বা 2 মাস যদি থাকে, তার হাতে আপনার থাকছে 4 বছর 10 মাস বা 8 মাস থাকলো। এই 4 বছর 8 মাসে আপনি ভাগ করে নিন আপনার জায়গাটা, আপনি কি কি কাজ করতে পারবেন বা পারবেন না, আপনি ধরেই নিন না যে আমি 4 বছর 8 মাসের মধ্যে তো অন্য ব্যাপারগুলো থাকছে। না, তো আপনার কাজই তো এটা, আপনার প্রধানমন্ত্রী হিসেবে আপনারই তো কাজ। আপনার কাজটা আপনি ডিভিশন করে নিন, যে ধরে নিন আপনার জন্য 2 মাস আপনাকে কোনো কিছু করতে দেওয়া হবে না, আপনি করতে পারবেন না, কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি নির্বাচন ডিক্লেয়ার করানো আটকাচ্ছেন কি না, আপনাকে প্রকল্প ডিক্লেয়ার করতে হবে 41টা 42টা, আপনি তার আগে 4 বছরে পারলেন না। এইগুলি তো হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং এই মুহূর্তে 1952-57 পর্যন্ত, যে 52 থেকে 67 পর্যন্ত আমরা একসঙ্গে নির্বাচন করেছি, আমি ধরেও নিতে পারলাম যে নির্বাচন আমরা একসঙ্গে করতে পারবো। এই নির্বাচনটা কতটা সাধারণের জন্য হবে, সেটা সাধারণকে রিপ্লাই দিতে হবে। ওকে, আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। সাধারণের জন্য কতটা হবে বা সাধারণরা কি ভাবছে আরো আলোচনা করলে নিশ্চয়ই বেরিয়ে আসবে সাধারণ মানুষ কি ভাবছে। দর্শক বন্ধুরা, যারা আপনারা এই মুহূর্তে সঙ্গে আছেন, আপনারা কিন্তু অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট করে এক দেশ এক নির্বাচন কতটা প্রয়োজন দেশে এবং এই মুহূর্তে কতটা সম্ভব। বিরোধীরা আপত্তি তুলেছেন এবং আমি একটা লাইন দিয়ে বলি যে এই যে, কারণ এখন যদি কেউ দাবি করে, কংগ্রেস যদি দাবি করে বা বিজেপি যদি দাবি করে যে আমরাই তো আবার একসঙ্গে এক দেশ এক নির্বাচন চালু করলাম, ঘটনাটা তা হবে না। এই পলিটিক্যাল স্টান্টটা আর হবে না, কারণ ওই যে 52 থেকে 67 হওয়া আছে সেই কথাটা আর বলা যাবে না। সুতরাং অন্য কথা বলতে হবে। অন্য কথাটা কি, যে আমরা নির্বাচনের একটা সংস্কার চাইছি, সংস্কারগুলি করতে গেলে কি কি করতে হবে সেটা আপনি চিন্তা করে দেখুন। এই নির্বাচন কমিশনের যে বর্তমান যারা আছেন, তারা কি এই কমিটিটার ভেতরে কজন ছিলেন, তাদের বক্তব্য কি, সমস্ত বিষয়টা এই 15,000 এই পাতার ভেতরে পড়লে পরে বোঝা যাবে, সেটা পড়লে বোঝা যাবে। এবং অবশ্যই আগামী দিনে কি হবে, এই কমিটি কি বলছে বা নতুন যে কমিটি তৈরি করা হচ্ছে, এবং একবার যদি এটা বিল আকারে যদি পার্লামেন্টে আসে, তারপর পক্ষে বিপক্ষে কি কি রায় দাঁড়াচ্ছে বা কি কি যুক্তি দাঁড় করানো হচ্ছে, সেটা অবশ্যই জানা যাবে এবং মানুষ সেটা আরো বিস্তারিত জানতে পারবে। তবে আমরা আলোচনা করবো এই বিষয় নিয়ে। আজকের জন্য সময় ফুরিয়ে গেছে অনুষ্ঠানে। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। তবে আমাদের আজকের এই আলোচনা ইনকমপ্লিট থাকলো এবং সময় বলবে সেটা কোন দিকে এগোচ্ছে। আরো কিছু তথ্য আমরা বেরিয়ে পাবো হয়তো। এই 18,626 পাতার এই যে রিপোর্ট, এই রিপোর্টে মূল মূল কোন কোন জায়গাগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে, এখানে 18,000 পাতার মধ্যে আমি যতটুকু অ্যাক্সেস করেছি দেখেছি, there are lot of hopes are there. এখন আপনি ধরুন শুনুন, হাফ গ্লাস ওয়াটার, if you as a politician half empty না half full, সেটা অবশ্যই করতে হবে। ঠিক, উনি উনার স্ট্যান্ড পয়েন্ট থেকে বলবেন এবং আমরা সেই জন্য আরো আলোচনা করব। আমি কোন জায়গা থেকে বলছি যে আমার কাছে ত্রিপুরা রাজ্যের একজন নাগরিক হিসেবে আমার কাছে যেটা কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে ক্যাবিনেটে, আমি যেটা অবাক হয়েছে সেটা দিয়ে শুরু করলাম। আমি ভেবেছিলাম 18,626 পাতার নোট ডিক্লেয়ার হবে, এটা আমি ভাবিনি। আমি ভেবেছিলাম আসলে নোট আসবে আমাদের ত্রিপুরা রাজ্যের এই ডেভেলপমেন্টের জন্য। ঠিক, আমরা আশাবাদী আমাদের ত্রিপুরাতে আরো সহায়তা আসবে এবং তার জন্য সেদিকে তাকিয়ে আছি। আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই সঙ্গে থাকার জন্য আজ। দর্শক বন্ধুরা, এক দেশ এক জিএসটি যেমন চালু রয়েছে, ঠিক তেমনি এক দেশ এক নির্বাচন আবার চালু হয় কিনা তা অবশ্য সময় বলবে। তবে কেন্দ্র সরকার যে তার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে, তা কমিটি গঠন এবং কমিটির প্রস্তাব অনুমোদন দেখেই স্পষ্ট। এখন দেখার শীতকালীন অধিবেশনে বিষয়টি বিল আকারে পেশ হয় কিনা এবং পেশ হলে তার পক্ষে এবং বিপক্ষে কি যুক্তি তর্ক উঠে আসে, সেদিকে নজর রাখবো আমরা। তাই আপনারা নজর রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।